যুদ্ধাপরাধীর ফাঁসি নিয়ে পাকিস্তানের বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার বিরোধী, হাইকমিশনারকে ডেকে নিয়ে বাংলাদেশের কড়া প্রতিবাদ। পৌর নির্বাচনে প্রার্থী বাছাইয়ে কমিটি গঠন হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে, ধীরে হলেও জনসংযোগে বিএনপির আগ্রহীরা। সংস্কারের অভাবে নানা এলাকায় খানাখন্দে ভরে গেছে সড়ক মহাসড়ক, মেরামত হলেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। ভারতের জম্মুর কাটরায় তীর্থযাত্রী বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 7 জন নিহত, পাখি আশ্রয়ে পড়া দুর্ঘটনা বলছে কর্তৃপক্ষ। বিপিএলে মুশফিকের সিলেটকে 181 রানের টার্গেট দিল তামিমের চিটাগং, সন্ধ্যায় মুখোমুখি সাকিবের রংপুর ও মাহমুদুল্লাহর বরিশাল। দুই মানবতা বিরোধী অপরাধের ফাঁসি নিয়ে পাকিস্তানের বক্তব্যের কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ। দেশটির বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার বিরোধী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশ তলব করার পর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমানের কাছে ব্যাখ্যা দেন পাকিস্তানি দূত। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং করে বিস্তারিত জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধাপরাধ বিষয়ে কোন রাষ্ট্রের নেতিবাচক মন্তব্য মেনে নেবে না বাংলাদেশ। কয়েক বছর আগেও বিভিন্ন দেশ নানা নেতিবাচক মন্তব্য করলেও এখন তারা বিরত থাকায় সন্তুষ্টি জানান প্রতিমন্ত্রী। সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলিয়া হাসান মুজাহিদের ফাঁসি কার্যকরের সমালোচনা করে রোববার বিবৃতি দেয় পাকিস্তান। দেশটির এমন প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয় সরকার। এই প্রশ্নে কোন রাষ্ট্রের নেতিবাচক মন্তব্য গ্রহণ করার মতো অবস্থায় বাংলাদেশ এখন নেই, বাংলাদেশের সরকারি মানুষ নেই। সেই জায়গায় আমরা অবশ্যই কিছুটা হতাশ যে আমাদেরই নেইবারিং একটি কান্ট্রি তারা এ ব্যাপারে মতামত দিয়েছেন, কোনো প্রয়োজন ছিল না। এবং যেটা আমি গতকালকে বলেছি যে আন্তর্জাতিক কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত কাজ তারা করেছেন, বাংলাদেশের আভ্যন্তরীণ নীতি বিষয়ে তারা তাদের মতামত দিয়েছেন। তো সেটাই আমাদের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দেওয়ার জন্য পাকিস্তান হাইকমিশনারকে আজকে আমরা ডেকে নিয়ে গিয়ে আমাদের অবস্থানগুলি ব্যাখ্যা করেছি। এইটা স্যাটিসফ্যাক্টরি আমাদের জন্য যে পৃথিবীর বাকি রাষ্ট্র যারা প্রথম থেকে বা 3 বছর আগে মতামত দিতে নেবে পারে তারা এটা থেকে আর বিরত থেকে। গণমাধ্যমে কিছু কিছু জায়গায় এসেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র তারা চাকরি ইস্যু করেছেন, বাট এটা সত্য নয়। মানবতা বিরোধী অপরাধে প্রাণদণ্ড পাওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর আপিল শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস.কে সিনহা সহ 4 বিচারকের বেঞ্চে এই শুনানি হয়। আপিল শুনানির 4র্থ দিনে আসামি পক্ষে পেপার বুক থেকে সাক্ষীদের বক্তব্য পড়েন। আর 2-1 দিনের মধ্যে পেপার বুক পড়া শেষ হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এরপর যুক্তি উপস্থাপন শুরু হবে। বুদ্ধিজীবী হত্যা সহ মানবতা বিরোধী 4টি অপরাধের অভিযোগে গত বছর 29 অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই বছরই ওই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন নিজামী। নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বিষয়ে রুলের আদেশ দেওয়া হবে কাল। বিচারপতি রেজাউল হক ও খসরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। আজ এই রুলের আদেশ দেওয়ার কথা ছিল, তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য প্রতিবেদন দেরিতে আসায় আদেশের দিন পেছায়। অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষে 3রা নভেম্বর মির্জা ফখরুল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান বিচারক। নাশকতার মামলায় খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে 2টি মামলায় আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা নাকচ করেন বিচারক। গত বছরের 4 নভেম্বর খুলনা মহানগরের পিটিআই মোড়ে পুলিশের গাড়ি বহরে হামলার ঘটনায় মঞ্জুর বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই মামলা সহ মোট 2টি মামলায় আদালতে হাজির হয়ে জামিন চেয়েছিলেন মঞ্জু। তার আইনজীবীদের অভিযোগ, সরকার রাজনৈতিক আক্রোশ থেকে এই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করেছে। তবে রাষ্ট্রপক্ষের দাবি, নাশকতায় মদদ দেওয়ার প্রমাণ আছে তাদের কাছে। জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী মুক্তিযোদ্ধা গোলাম আকবর চৌধুরী মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলাম আকবর চৌধুরী। তার বয়স হয়েছিল 84 বছর। মৃত্যু সংবাদ শুনে দুপুরে সাজেদা চৌধুরীর গুলশানের বাসায় যান প্রধানমন্ত্রী।
ভাষা আন্দোলনের সময় চট্টগ্রামের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ সভাপতি গোলাম আকবর চৌধুরী মুজিবনগর সরকারের পরিকল্পনা সেলের সদস্য ছিলেন। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পৌর নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ভোটারদের মন জয়ে মাঠে নেমে পড়েছেন কুড়িগ্রাম, লালমনিরহাট ও ধামরাইয়ের সম্ভাব্য প্রার্থীরা। কোনো কোনো জায়গায় দলীয় প্রার্থী বাছাইয়ে কমিটি গঠন করেছে আওয়ামী লীগ, আর বিএনপির প্রার্থীরা জনসংযোগ করছেন অনেকটা ধীর গতিতে। দুদলেই দলীয় মনোনয়ন পেতে চলছে জোর লবি। কুড়িগ্রামের ৩ পৌরসভায় অনুষ্ঠিত হবে নির্বাচন। জনসংযোগ, শুভেচ্ছা বিনিময় ও বিলবোর্ডের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। সরকার দলীয় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজীউল ইসলাম, পৌর কমিটির সাবেক সভাপতি আব্দুল জলিল ও পৌর কমিটির যুগ্ম সম্পাদক সাইদুল হাসান দুলাল। নির্বাচনে পৌর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটির কাছে আমি মনোনয়ন চাবো। আশা করি যেমন শেখ হাসিনা নৌকা পেয়ে আবারও নির্বাচিত হওয়ার সুযোগ পাবো। লালমনিরহাট সদর ও পাটগ্রামের পৌরসভা নির্বাচনের উত্তাপ দেখা দিলেও দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন 20 দলীয় নেতাকর্মীরা। অপরদিকে সরকার দলীয় প্রার্থীদের জনসংযোগের পাশাপাশি পোস্টার লিফলেটে ছেয়ে গেছে সর্বত্র। মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সরকারি দলের কেউ কেউ। আমি দলীয় মনোনয়নের প্রত্যাশী, যদি দল আমাকে নমিনেশন না দেয় তারপর আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌরসভা মেয়র পদে নির্বাচন করব। আমরা প্রস্তুত আছি। কেন্দ্রের সিদ্ধান্ত পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রার্থীর নাম আমরা ঘোষণা করব এবং আমরা সেখানে অংশগ্রহণ করব। এদিকে ধামরাইয়ে এখনো পুরোপুরি জমে ওঠেনি নির্বাচনের মাঠ। এই পৌরসভায় প্রথমবারের মতো জিততে চায় আওয়ামী লীগ, অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বিএনপি। দেশে যদি এভাবে চলমান পরিস্থিতি চলতে থাকে তবে আদৌ দেশের সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সে ব্যাপারে আমরা সন্দিহান। সমস্ত কুন্দল ভুলে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে তারপর থেকে বিজয় ঘোষণা করবে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌলভীবাজার ৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সকালে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা এস.এম. এজাহারুল হক। রোববার প্রার্থীদের প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী 4 প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তাদের কেউ আপিল না করায় একমাত্র বৈধ প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন সায়রা মহসিন। তিনি প্রয়াত সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী। 14 সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। গণপত্রিকা আদেশ 1972 19 1 দফা অনুযায়ী বেগম সৈয়দা সায়রা মহসিন স্বামী মৃত সৈয়দ মহসিন আলী উল্লেখিত 237 মৌলভীবাজার 3 নির্বাচনী এলাকার শূন্য আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করিলেন। সংস্কারের অভাবে খানা খন্দে ভরে গেছে দেশের সড়ক মহাসড়কের বিভিন্ন এলাকা। আবার কোথাও কোথাও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে অল্প দিনেই রাস্তার বেহাল অবস্থা। এতে যাত্রীদের পাশাপাশি প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছেন চালকরা। ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। নড়াইল-কালদারে আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন রুটের অসংখ্য গাড়ি যাতায়াত করে, অথচ খানাখন্দের কারণে 18 কিলোমিটার সড়কে প্রায় 15 কিলোমিটারই চলাচলের অনুপযোগী। সংস্কারের মাত্র 2.5 বছরের মাথায় বেহাল অবস্থা সড়কটির। এতে যাত্রীদের পাশাপাশি প্রতিনিয়তই দুর্ভোগ হচ্ছেন চালকরা। বালু টালু খোয়ার পর কিছুদিন যায়, ওই 2-1 দিন গাড়ি চলার পরে ওটা আবার সেই গর্তগাড়ি হয়ে গেছে। থেকে যদি নিয়ে যেতে হয় যেতে যেতে মারাও যেতে পারে। ছোট বড় গর্তে ভরা ছাতক সুনামগঞ্জ সড়কের প্রায় 34 কিলোমিটার এলাকা। এ কারণে বেশ কয়েকবার দুর্ঘটনাও ঘটেছে সড়কটিতে। ফলে এ সড়ক দিয়ে চলাচলকারী ছাতক ও দেয়ার আর কয়েক লাখ মানুষ পড়েছেন চরম বেকায়দায়। জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো সুফল পাননি তারা। এমবিকারা হয়ে গেছে আমরা যে 2 সপ্তাহের ভিতরে কাজ হবে, 6 মাসের চলছে কোনো কাজ করবে। মাত্র 5 কিলোমিটার সড়কের বেহাল অবস্থার কারণে পর্যটক হারাচ্ছে সাগরকন্যা কুয়াকাটা। 2009 সাল থেকে কলাপাড়া কুয়াকাটা সড়কে 22 কিলোমিটার নতুন করে নির্মাণ হলেও কিছু জায়গায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়। ঠিকাদার আদালতে বিভিন্ন মামলা করেছে এবং আদালতের স্থিতাবস্থা বজায় থাকায় এখানে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়।
রাজধানীর পাশে হলেও তেমন একটা উন্নয়নের ছোঁয়া লাগেনি মুন্সিগঞ্জের গজারিয়ার বক্তার কান্দিতে। একটি পাকা সড়কের অভাবে স্কুলে যাতায়াত, রোগী বহন, মালামাল আনা নেওয়া সহ নানা ঝামেলায় পড়তে হয় স্থানীয়দের। অনেক আমরা কষ্টে আছি রাস্তাঘাট নিয়ে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, যাতে তিনি অচিরেই একটি অধিক অর্থ বরাদ্দ দিয়ে এই রাস্তাটি নির্মাণ করে। রাস্তা পাকাকরণে বারবার আশ্বাস দেওয়া হলেও আজও কোনো পরিবর্তন হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনুমতি ছাড়া বা অবৈধভাবে কেউ বন্যপ্রাণী পুষলে বা পাচার করতে চাইলে জেল জরিমানার বিধান রেখে জীববৈচিত্র্য আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। খসড়ায় বলা হয়, কোনো ব্যক্তি বা সংস্থা অনুমতি ছাড়া বাংলাদেশে কোনো প্রাণী সম্পদ নিয়ে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা বা বাণিজ্যিক ব্যবহার করতে পারবে না। কেউ এই আইন ভাঙলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড বা 10 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দেয়া যাবে। এছাড়া পণ্য ও সেবা সংশ্লিষ্ট জাতীয় গুণগত মান নীতির খসড়ায় অনুমোদন দেয় মন্ত্রিসভা। 34তম বিসিএস এর ফল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে করা এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ। রিটকারীর আইনজীবী আবার মৌখিক পরীক্ষা নেওয়ার নির্দেশনা চাইলেও আদালত তা দেননি। সরকারি কর্ম কমিশনের সচিব, সদস্য, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষা সচিব, জনপ্রশাসন সচিব সহ 8 জনকে 4 সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে হবে। গত 29 আগস্ট লিখিত ও মৌখিক পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপরই অনিয়মের অভিযোগ এনে বাদ পড়া এক প্রার্থী ফলাফলকে চ্যালেঞ্জ করে রিট করেন। লালমনিরহাট ও পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের 276 জন আজ ভারত গেছেন। লালমনিরহাটের বুড়িমারি চেকপোস্ট দিয়ে ও নীলফামারীর ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ভারতে যান তারা। দুপুর 1টার দিকে লালমনিরহাটের 30 পরিবারে 129 জন ভারত গেছেন। দীর্ঘদিনের প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের কাছ থেকে কান্না ভেজা চোখে বিদায় নিয়ে তারা দেশ ছাড়েন। অনেকেই ছেড়ে গেলেন বাবা, মা ও নিকটাত্মীয়দের। এর আগে সকাল 9:30টার দিকে পঞ্চগড়ের 6টি বিলুপ্ত ছিটমহলের 28 পরিবারের 147 জন ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। বিকাল 3টার দিকে নীলফামারীর ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে তারা ভারতে যান। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, 26 নভেম্বর পর্যন্ত 3 উপজেলার 36 ছিটমহলের 487 জন ভারত যাবেন। লক্ষ্মীপুর সদর উপজেলার পিয়ারপুর থেকে 4র্থ শ্রেণীর ছাত্র আকরাম হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা। পুলিশ জানায়, রোববার রাতে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দেয় আকরাম। তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। কি নিয়ে আকরাম অভিমান করেছে তা জানাতে পারেনি পুলিশ। এদিকে ফরিদপুরে বিষক্রিয়া একই পরিবারের 2 শিশু মারা গেছে। আরো একজন অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। ভাঙ্গা উপজেলার রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার রাতে রেনু মালো ও তার পরিবারের লোকজন রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। রোববার সারাদিন পরিবার থেকে কেউ ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা দরজা খুলে ঘরে ঢোকে। এরপর তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সুব্রত ও আনিকা মালো মারা যায়। তাদের মা রেনু মালো চিকিৎসাধীন রয়েছে। সংবাদ বিরতি, ফিরছি।